প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সমুখী শান্তা প্যারাবার অনুষ্ঠানে আমরা আজকে ৪৯তম পর্ব। বরাবরের মতো মাসের শেষ সপ্তাহে আমরা আজকে হাজির হয়েছি সুমন শিকদারকে নিয়ে। সুমন শিকদারের কথা বলার আগে আমাদের এই প্ল্যাটফর্মে সম্পর্কে একটু দু একটা কথা আমরা বলতে চাই। সেটি হচ্ছে এরকম যে আমাদের এরকম প্ল্যাটফর্মে সাধারণত আমাদের একটা উদ্দেশ্যই ছিল যে যারা প্রান্তিক লেখক, সংগ্রাহক, প্রকাশক, তাদেরকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা চালাবো। যারা গ্রাম মফস্বলে আছেন, যারা ঢাকার বাইরে একটু প্রচার বিমুখ কিংবা একটু যারা কর্নার কিন্তু অত্যন্ত ত্যাগ স্বীকার করে কাজ করছেন, বয়সে তারা যেমনই হোক এবং বয়সের মাত্রা সীমা পেরিয়ে দেখা যাচ্ছে দীর্ঘদিন তারা কাজ করছেন, দীর্ঘ সময় কাজ করছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির অনেক জায়গায় অনেকভাবে নানামাত্রিক কাজ করছেন এবং সে কাজের মধ্যে আমরা দেখব যে সেখানে আসলে প্রাপ্তির কিছু নাই এবং তারা প্রাপ্তির চিন্তা কিংবা আসলে এই সমস্ত কাজ করে কি হবে না হবে সেসব তারা কখনো ভাবে না। নিছক একটা সমাজের দায় এবং নেশা থেকে কাজ করে। এই যে আমরা নেশার কথা বলছি, নেশা থেকে কাজ করে একজন মানুষ সুমন শিকদার। তিনি ঝিনাইদহে থাকেন, ঝিনাইদহ শহরেই তার অফিস, সেখান থেকেই তিনি বেগবতী পত্রিকা সম্পাদনা করেন। দীর্ঘদিন বেরোচ্ছে এই পত্রিকা। বেগবতী একটি পাবলিকেশন হাউস হয়ে গেছে এখন এবং এই পাবলিকেশন হাউসের নেতৃত্ব সুমন শিকদার দিচ্ছেন। তার কাজের একটা ধরন আছে, সে ধরনটা একটু আলাদা রকমের। আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ আবহমান বাংলা, চিরায়ত বাংলা, সে বাংলার যে লোকজীবন, লোকজ সংস্কৃতি, বাউল, ভাটিয়ালি, লালন, কাঙ্গাল হরিনাথ, এই সমস্ত অনেক বড় বড় বাউল, দার্শনিক, লোকায়ত, তান্ত্রিক সাধকদের জন্ম হয়েছে এই ভূখণ্ডে। সেই তান্ত্রিক সাধকরা এখনো কিন্তু প্রচুর লোককবি তারা আমাদের মাঝ থেকে মাঝে নেই তো নেই, কিন্তু তারা হারিয়ে গেছেন। তাদের যে পাণ্ডুলিপি সেটা সেভাবে সংগ্রহ হয়নি, সেগুলো নিয়ে আমাদের আসলে রাষ্ট্রীয় উদ্যোগ তো নাই এবং কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ আমরা সেভাবে দেখি না। ফলে দেখা যাচ্ছে আমাদের যে লোককবি যারা আছেন, যারা আমাদের মাটি মানুষের শেকড়ের সন্ধান করেন এবং তাদের যে গান বাঁধেন, তারা যে সুর বাঁধেন, সেই সুর গানে যে বাংলার মাটি বিধৃত হয়, বাংলার মানুষের মনের কথাই থাকে, তারা যে স্বপ্নের কথা বলেন, তারা যে ইহজাগতিক বাস্তবতার কথাগুলো বলেন, সেগুলো না আসলে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির একটা মূল্যবান সম্পদ। প্রত্য সম্পদের দিক থেকেও বাংলাদেশ অনেক সমৃদ্ধ। লোককবি, লোকজ যারা কাজ করেছেন তাদের দিক থেকেও বাংলাদেশ অনেক সমৃদ্ধ। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই কাজগুলো সংগ্রহ, এই কাজগুলো সংরক্ষণ করা, এই কাজগুলো এই বই পত্র পত্রিকা এগুলোতে উঠিয়ে নিয়ে আসা, এই কাজগুলো তেমন একটা হয়নি। এই যে না হওয়ার যে জায়গা, অন্ধকার যে একটি জায়গা, সেই জায়গাতেই সুমন শিকদার দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই কাজের ভেতরে তিনি আসলে এক ধরনের এই আমরা যেটাকে বলি যে রাস্তা খননের কাজ, তিনি আসলে একটা রাস্তা তৈরি করছেন দীর্ঘদিন ধরে। এবং তার যে এই কাজের স্যাক্রিফাইস, আমি তো অনেক সময় তার সঙ্গে আমাদের কথা হয়, কথা হলে আমি বিস্মিত হয়ে যাই যে তিনি আসলে এরকম একটা জায়গায় থেকে নিজের কাজটা করছেন এবং আমাদের যে কাজটা প্রাতিষ্ঠানিকভাবে হওয়ার কথা ছিল, যে কাজটা রাষ্ট্রীয়ভাবে হওয়ার কথা ছিল, যে কাজগুলো সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সংস্কৃতি মন্ত্রণালয়কে কেন্দ্র করে, তাদেরকে এই কাজগুলো করা উচিত ছিল, কিন্তু সে কাজগুলো আসলে সেভাবে হয়নি। আমরা এটা সবাই জানি, বাস্তবতাটা সবাই বুঝি কম বেশি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটি প্ল্যাটফর্মে এইরকম একজন গুণী মানুষ, একজন দায়বদ্ধ লেখক,
কবি, সংগ্রাহক এবং পত্রিকার সম্পাদক, প্রকাশক আমরা তাকে আজকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। এই ৪৯তম অনুষ্ঠানে আমি সুমনকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, অভিনন্দন জানাচ্ছি। সুমন, ভালো আছো নিশ্চয়ই? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমরা আছি আর কি, চলছে, ভালোই চলছে। আমাদের এই তোমাদের যে কাজকর্ম সেটা দেখে আসলে আমাদের মানে বেঁচে থাকারও আমরা প্রেরণা পাই যে আসলে এই ভাবে তোমরা কাজ করছো, এবং কাজের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক রকমের ব্যাপার যেগুলো অবশ্য আমরা টেরই পাই না যে এই জিনিসগুলো ছিল, এবং এরা এই সমস্ত বড় বড় যারা কবি তারা ছিলেন, কিন্তু তারা আসলে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছেন বা গেছেন, কিংবা সেগুলোর সংগ্রহের কোনো উদ্যোগও হয়নি সেভাবে। তো এই কাজগুলো হচ্ছে, এটা আমাদের খুব আনন্দের বিষয়। আসলে একটা ভালো কিছু হলে সেটা নিশ্চয়ই আমাদের সবার জন্য জাতীয়ভাবে সে বিষয়টা ভালোবাসার এবং ভালো লাগার, এবং সেটা আসলে সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে একটা শুভ ব্যাপার হয়ে থাকে। তো যাই হোক, আমরা আজকে একটু কথা বলবো সুমন শিকদারের সঙ্গে। তিনি ঝিনাইদহের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ঝিনাইদহ থেকে। আমরা তার কথাই শুনবো। আমাদের আসলে আমরা একটু শুরুতেই যেটা জানতে চাই সুমন, সেটা হচ্ছে যে এই যে সংগ্রহের উদ্যোগ, লোকগান সংগ্রহ, বাউলদের গান সংগ্রহ, আমাদের যে এই কুষ্টিয়া, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে যে সমস্ত বাউল, তাদের গান সংগ্রহ, এবং এক্ষেত্রে তোমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা একটু যদি আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করো, যে আসলে কেমন অভিজ্ঞতা হচ্ছে এবং কাদের কাদের তোমরা সংগ্রহ করছো, এবং কাদের লেখাগুলো এডিটিং হচ্ছে, সম্পাদনা হচ্ছে বা প্রবন্ধ লেখা হচ্ছে সেগুলো নিয়ে এই বিষয়টা, এই এরিয়াটা আমরা একটু, আমি তো একেবারেই এ ব্যাপারে অকাট মূর্খ। তুমি যদি একটু আমাদের শোনাও তাহলে আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হবে আর কি। একটু যদি বলো প্লিজ। আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনছেন সকলকেই আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বলেছেন যে আসলে বাংলাদেশটাই লোক গানের সমৃদ্ধ, লোক ঐতিহ্যে সমৃদ্ধ। এর ভিতরে ঝিনাইদহ মনে হয় আমার কাছে একটু বেশি সমৃদ্ধ। এখানে পাগলাকানার জন্ম আছে, এখানে লালনের জন্ম, এখানে অন্য অন্য সাধকদের জন্ম। মূলত এই এরিয়া, বিশেষত কুষ্টিয়া, যশোর, সাবেক যশোর, সব মিলিয়ে দারুণ রকমের প্রভাব এরা বিস্তার করে আছে। এই প্রভাবটা কি, আমরা যারা সাধু সমাজে আছি তারা কিন্তু কবিতা লিখছি, তারা প্রবন্ধ লিখছি, সমৃদ্ধ মানুষ মনে করছি, কিন্তু এর বাইরেও যে সমৃদ্ধ মানুষ আছে সেটা কিন্তু মনে করছি না। বিশেষত আপনি লক্ষ্য করবেন যে রাজা রামমোহন রায় কিন্তু নাগরিক সমাজে যতটা সমৃদ্ধ মানুষ, প্রান্তিক পর্যায়ে লালন কিন্তু তার চেয়ে বেশি সমৃদ্ধ একজন মানুষ ছিল। শুধু লালন যে সারাউন্ডিং তৈরি করেছিলেন, সেই সারাউন্ডিং এ যেসব সাধক ছিলেন সেসব সাধক অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক জ্ঞানী মানুষ। তো সেই সব সাধকদের মূল জায়গায় ছিল, মূল প্রকাশ ছিল হলো গান। সেই গানগুলো আমাকে দারুণ ভাবে নাড়া দিয়েছিল। আমরা এখানে প্রথমত আমার কাজ শুরু হয়, লালনের গান তো ছোটবেলা থেকেই শুনি আমি। আমার শহরের পাশে কিন্তু পাগলাকানায় মাজার আছে, পাগলাকানায় বেড়ে ওঠা আছে, তার ইতিহাস আমরা জানি। তো আমি এই জগতে অনেকদিন কিন্তু একেবারেই পাগলাকানার গান সংগ্রহের জন্য 2011 সালে মানে একেবারে খাতা কলমে উদ্যোগ নিয়ে। এর আগে আমি 2001 সালে যখন গণশিল্পীর সম্পাদক হই ঝিনাইদহ শাখা, সেই সময় আমাদের সংগঠনে কিছু বাউল বসতেন, তারা পাগলাকানার গান গাইতেন, খুব চমৎকার চমৎকার। ওই সুরগুলো আমার খুব ভালো লাগতো, 2000-এর সুর। তো তাদের গান শুনতাম আর লিখতাম। তো এক সময় তারাও দেখি যে হয়ে গেল। তো 2011 সালে আমি
পাগলাকানার গান সংগ্রহের জন্য আপনার মনে আছে কিনা স্যার, আমি প্রথম কিন্তু রাজশাহী যাই, যে রাজশাহী এলাকায় পাগলাকানায় গান গেতে যেতে। তো আমি আপনার দপ্তরে গেছিলাম, আপনার কাছ থেকে পরামর্শ নিলাম যে স্যার আমি কি করতে পারি। আপনার মনে নেই মনে হয় যে আপনি ওই সময় যে আমি তুমি এক কাজ করো, নাটোরের জাকির তালুকদারের কাছে যাও। জাকির তালুকদারের কাছে গেলাম, জাকির ভাই বললো যে শোনো, আমিও তো তোমার আসলে সমাধান দিতে পারছি, তুমি এক কাজ করো, তুমি লতিফ জর্দারের কাছে যাও। তো লতিফ জর্দারে গেলাম, লতিফ জর্দার সেই সময় কি দিতে পারছে না, সমাধান দিতে পারছে না। বলছে যে চলেন আমরা একটা সাহিত্য আসর মতোই করি, আয়োজন করি, এবং সেখানে বাউলদের ডাকি, এটা পাবনা শহর। সেই 2011 সালে প্রথম পাবনাতে যাওয়া, এবং সেখানে তুফাজ্জল বয়াতি উপস্থিত ছিলেন, উনি মারা গেছেন সম্ভবত, দেলোয়ার ওস্তাদের শিষ্য, সরাসরি শিষ্য। তো সেই সময় আমরা মেলা জায়গায় ঘুরলাম, ওখানে গিয়ে দেখি যে আমার অনেক বন্ধু আছে, বিশেষত গণশিল্পী, যখন ঢাকাতে আমি গণশিল্পীর সাথে যুক্ত ছিলাম সেই সময়কার বন্ধুরা, এরা সব আমি গেছি এই যে খবর পাওয়ার পরে সব চলে এসেছে। আমার মিলন ভাই, রানা, ভাস্বর দা, এরকম বিপ্লব দা, অনেক, তারা ওখানে বেশ পরিচিত হয়েছে। তো আমাকে নিয়ে বেশ কিছু জায়গায় ঘুরলেন, তা আমি ঘুরে ঘুরে আসলে কোনো সমাধান পাই না। তো প্রথমবার আমার কিছুটা সফলতা আসলে যে আমার পরিচিতিটা হলো। দ্বিতীয়বার যখন গেছি তখন আস্তে 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 আমি দেখেছি যে পাগলাকানার গান যারা মানুষের সন্ধান পাচ্ছি, কিন্তু পাগলাকানার গান পাচ্ছি, কিন্তু অন্যদের গান পাচ্ছি, অন্যদের গান পাচ্ছি, সেই অন্যদের গান কিন্তু সেই পুরাতন পাণ্ডুলিপি গুলো পাচ্ছি না। এরপরে একদিন আমি ওখানে ওই মিলন ভাইয়ের মাধ্যমেই পড়লাম, আব্দুল মালিক সরকার নামে একজন, তিনি আব্দুল গফুর সরকারের মানে সন্তান। আব্দুল গফুর সরকার এই যে লালন গীতি যে নামটা আমরা জানি বুঝি, এই লালন গীতির নামটা প্রথম দেন কিন্তু তিনি আপনার রাজশাহী বেতারে প্রথম রেজিস্টার্ড করান এই লালন গীতি নাম অনুযায়ী, এই নামটা। তো তার ছেলের কাছে আমি ওই হোটেলের ভিতরে সাক্ষাৎকার, তিনি অঝরে কাঁদছেন। কাঁদার কারণ কি? কাঁদার কারণ হচ্ছে যে বাবা মানে দেলোয়ার উস্তাদ ছিলেন হচ্ছে ওই গফুর সরকারের শিষ্য। দেলোয়ার উস্তাদকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং গান সংগ্রহ করতেন। এই গান সংগ্রহ করতে 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 উল্লেখযোগ্য পরিমাণ গান সংগ্রহ করছেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে এই দেলোয়ার উস্তাদই প্রতি বছর এসে কুষ্টিয়ায় সেউরিয়ায় এসে সাধু সংঘটা করতেন। সেই সময় একেবারে খুঁটির তারা ছাড়া আর কিছু ছিল না। হ্যাঁ, এখন তো অনেক সমৃদ্ধ এলাকা মনে হয়, নাগরিক সভ্যতায় ভরে গেছে, কিন্তু তখন এটা ছিল না। একটা বাগান ছিল, বাগানের ভিতরে লালনের মাজার কবরটা ছিল, আকাশ। তো সেই গফুর সরকার বহুত গান লিখতেন, বহুত গান লিখতেন, বহুত গান সংগ্রহ করতেন, দেলোয়ার উস্তাদ পরবর্তীতে লিখতেন। কিন্তু 95 সালে দেলোয়ার উস্তাদ মারা যাওয়ার পরে এই সমস্ত পাণ্ডুলিপি কোথায় আছে এর সন্ধান পাওয়া যেত না। দেলোয়ার উস্তাদের সন্তান পোস্ট অফিসে চাকরি করতেন, তিনি তার একটা মানে সঙ্গীতের গুরু ছিলেন, ব্যাংকার, আমি নামটা ভুলে যাচ্ছি, তার বাসায় একদিন নিয়ে গেলেন এবং সেখানে আমি একটা বাক্স পেলাম, মানে বড় বাক্স। সেখানে সেই বাক্স দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। সেখানে গফুর সরকারের গান আছে, দেলোয়ার উস্তাদের গান আছে, অসংখ্য পাবনার আঞ্চলিক গান বহু, সেগুলো আমার মানে ইতিমধ্যে কম্পোজ হয়েছে। সেগুলো পেয়ে আমি খুব মানে আশ্চর্য হয়েছি। সেখানে পাগলা গানের গান পাইনি, কিন্তু লালনের অপ্রকাশিত গান পেয়েছি, সেখানে দেলোয়ার উস্তাদের গান পেয়েছি, গফুর সরকারের গান পেয়েছি, সেখানে আমাদের এলাকার অনেকের গানও পেয়েছি।
যা মানে আচ্ছা। আমার কাছে লাগে। এই হলো আমার মানে যাত্রা শুরু। এবং ক্রমান্বয়ে আমি দেখেছি যে এটা এমন সমৃদ্ধ জায়গা, লোকগানের যে ভান্ডার, এবং তারা এত দারুণ ভাবে মানে জ্ঞানী মানুষ, তাদের কাছে আমি কিছুই না। সেটা ওই পরের পরের ধনে পর্দারি নাকি এমন একটা প্রবাদ আছে, সেরকম হয়েছিল আমার। আমার মনে আছে আমি এডওয়ার্ড কলেজের সামনে ফটোকপির দোকানে 2800 পেজ একদিন ফটোকপি করেছিলাম। সেটা নিয়ে আমি একটা লেখা তৈরি করেছিলাম, সাধুসঙ্গ এক, লালনের অপ্রকাশিত গান প্রসঙ্গ নিয়ে। সেটা স্যার দেখেছেন কিনা জানি না, সেটা কয়েকটা পত্রিকা হয়েছে, বিশিষ্ট লিগেল। আচ্ছা সুমন, মানে তোমাদের ওখানে তো ওই বিজয় সরকার কিংবা কাঙ্গাল হরিনাথ এদেরও তো অনেক অনেক গানের ব্যাপারটা আছে বোধ হয়, তাই না? তোমাদের ঝিনাইদহ অঞ্চলে কি অবস্থা ওখানে? অবস্থা বলতে বিজয় সরকার তো একটু দূরে, নড়াইলে। তো বিজয় সরকারের গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, বাগারপাড়া, যশোরের কিছু অংশ, এইসব এলাকা দিয়ে প্রভাবটা বেশি ছিল। বরিশালের কিছু এরিয়া। বিজয় সরকারের গান কিন্তু সামগ্রিকভাবে সংগৃহীত হয়নি। আপনার দেখেছেন কিংবা জানেন কিনা জানি না, বিজয় সরকারের উপরে আমাদের মহসিন ভাই সহ বেশ কিছু লোক আপনার বিজয় সরকারের উপরে কাজ করেছেন, কিন্তু বিজয় সরকারের উপরে মহসিন ভাই সমগ্র বের করেছেন, কিন্তু সেখানে অনেক গানের ঘাটতি রয়েছে। বাংলা একাডেমি বই করেছেন, এবং বিজয় সরকারের ছেলে কাজল অধিকারী, তিনি পশ্চিমবঙ্গ থেকে বিজয় সরকার পরবর্তীতে চলে যান, তো তার বাড়ির ওখানে ওই কাজল সরকার একটা প্রকাশনা করেন, সেখানে অনেক গান রয়েছে যে গানগুলো ওই মহসিন ভাইয়ের ওখানে সংগৃহীত হয়নি। ফরিদপুরের যে ইতিহাস ঐতিহ্য বই আছে, সেই বই বিজয় সরকারের উদাহরণ দেওয়া আছে, বিজয় সরকারের গানের প্রসঙ্গ আছে, কিন্তু সেই গানগুলো দেখা যাচ্ছে যে মহসিন ভাইয়ের ওই বইগুলোতে যায়নি। আমি সমগ্র সবগুলো নিয়ে একটা কাজ করার চিন্তা ভাবনা আমি করেছি, এবং আমার কাজটা মানে সবই তো চলছে, আলোর মুখ আসলে বলতে পারছি না। তো বিজয় সরকারের একটা প্রভাব এখানে রয়েছে, মাগুরাতে তার শিল্প রয়েছে। যদি কিছু মনে না করেন, আমি মাঝে মাঝে চা খাবো। না না, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ বলো। তো এই বিজয় সরকারের উপরে কাজ ইতিমধ্যে চলছে। কাজল অধিকারীর সাথে আমার যোগাযোগ রয়েছে, মহসিন ভাই বেঁচে থাকতে তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো। ইভেন কাজল অধিকারীর বাড়িতে বিজয় সরকার যে বিজয় মেলা হয়, লালন বিজয় মেলা, সেই বিজয় মেলা ওখানেও লেখালেখি করেছি আমি। তার উপরে যে 8-9টা প্রকাশনা হয়েছে বিভিন্ন ভাবে, সেখানেও সেগুলোর কথা উল্লেখ করেছে। তো সামগ্রিক ভাবে বিজয় সরকারকে এক জায়গায় করা দরকার। আচ্ছা আচ্ছা, পাগলা কানাই নিয়ে একটা প্রশ্ন এসছে। পাগলা কানাই কি প্রকৃত বাউল ছিলেন, নাকি তিনি ছিলেন একজন প্রভাবিত লোককবি মাত্র? প্রশ্ন কিছু আসবে, মেলা প্রশ্ন আসছে, কিন্তু এরপরে আমরা এগুলো নেবো। কিন্তু তুমি বলে যাও আগে, পাগলা কানাই তোমাদের অঞ্চলের এই যে বাউল সংগ্রহ কিংবা লোককবিদের কি অবস্থা, এটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করো আর কি। কথাটা সবসময় ভুলে যায়, বাউল একটা দর্শন স্যার, আবার সুফিও কিন্তু একটা দর্শন। এখন সুফি সাধক যারা আছেন তাদেরও আমরা অনেক সময় বাউল বলে ফেলি, আবার বাউল যারা আছেন তাদেরকেও আমরা সুফি সাধক বলে ফেলি। পাগলা কানার গানে কোথাও আপনি যদি আমি প্রথম পর্যায়ে লেখাতেও আমি আমার ওই সময় মানে একেবারে সীমিত সেন্স থেকেই তো লেখা, সেই সময় হয়তো বাউল বলেই গণ্য করেছি, কিন্তু আসলে সে বাউল না। তিনি আমাদের যে ধর্মবোধ, সেই ধর্মবোধকে এড়াতে পারেনি, তবে ধর্মের গোড়ামি তার ভিতরে কাজ করেনি। তবে তার গানগুলো একেবারে মর্মস্পর্শী, সাধারণ মানুষের যে বোধ, লোকায়ত মানুষের যে বোধ, সেই বোধ সেখানে আছে। তার সুরে দারুণ রকমের স্পেশালিটি রয়েছে, তার প্রকাশে
দারুণ রকমের জটিলতা রয়েছে, যে কারণে সহজে পাগলা কানার গান কিন্তু যে কেউ গেতে পারে না। পাগলা কানাই মানে তার গানগুলোতে এমন এমন কিছু জায়গায় মোড়া দেয়া, যেটা সুরে আনাটা খুবই কষ্টের ব্যাপার একজন সাধকের জানা, সাধকের কিংবা একজন শিল্পী। যে কারণে দেখবেন পাগলা কানা কতটা খুব জনপ্রিয় শিল্পী হিসেবে, তার সমকালে সে কিন্তু শিল্পী, যেহেতু সে নিজেই যাচ্ছে নিজের গান, সুতরাং সে জনপ্রিয় হয়ে উঠেছে। আর লাল ক্রমে কিন্তু প্রকাশিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। তার গানগুলোতে অনেকের হাত পড়েছে, যে কারণে তার সমকালীন যে সুর ছিল সেই সুরেরও বিবর্তন ঘটেছে। ফরিদা পারভীন যে ভাবে গান করছেন একজন বাউল সাধক কিংবা পালাকার, তিনি কিন্তু লালনের গান ওই সুরে গান না। আবার অমূল্য শাহ যখন লালনের গানে দিলেন, লালনের গানকে জনপ্রিয় করে তুললেন, তিনি যে ভঙ্গিটা নিয়ে আসলেন, যে সুরটা নিয়ে আসলেন, সেই সুর দেখা যাচ্ছে আগের সুরের সাথে তফাৎ রয়েছে। এই যে নানা সুরের যে সংমিশ্রণ, একই গান কিন্তু আলাদা সুরে, এটা কিন্তু লালনের প্রত্যেকটা গানই জনপ্রিয় হয়েছে। নানা সুরগুলো এবার জনপ্রিয়। আচ্ছা, এই অর্থে পাগলা কানার গানে কিন্তু যেতে পারে, পাগলা কানার গানের প্রায় 2000ই এইভাবে গেতে পারে। পাগলা কানার গান স্যার সংগ্রহের ব্যাপারে আপনার প্রথমত তো স্যার মজারুল ইসলাম স্যার, আপনার বাংলা বিভাগের যিনি প্রথম ওই দেখেছি, কিন্তু ওই আপনার অনুষ্ঠানে গিয়ে আমি তো ওই যে লাইব্রেরি যেটা স্যার, হ্যাঁ সেন্ট্রাল লাইব্রেরি, না রাজশাহী শহরে যেটা লাইব্রেরিটা আছে, ওখানে আমি গিয়ে কয়েকবার ওই লাইব্রেরি ওয়ার্ক করেছি, সে বইগুলো দেখেছি। তবে তার চেয়েও স্যার আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের এখানে কিছু বৃদ্ধ মানুষ আছেন, বিশেষ করে মুতাসিম বিল্লাহ মিন্টু স্যার আছেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আছেন, এনারা বৃদ্ধ মানুষ এবং দীর্ঘদিন ধরে পাগলা কানার গান সংগ্রহ করেছে, পাগলা গান না অন্যান্য সাধকের উপর। তো আমি তাদের গানগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম, এবং নানাভাবে মানে তারাও যে তার কাছে বিশ্বাসযোগ্যতা আমার আনতে হয়েছে। হ্যাঁ, আমি সর্বশেষ 704টা গান দিয়ে মিন্টু স্যারের একটা বই করেছি, দীর্ঘ সময় আমি পরিশ্রম করেছি। এটা মানে সম্পাদনা করাই চলে যে আমি সম্পাদনা করেছি এরকম। তবে স্যারদের মানে অসম্ভব পরিশ্রম করে এগুলো সংগ্রহ করেছে, লিখে লিখে। তবে আসবে হয়তো খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। আর কাঙাল হরিনাথ সম্পর্কে তোমাদের তার গান কি সব কালেক্ট হয়েছে? কাঙাল হরিনাথ সম্পর্কে স্যার আমাদের স্কোপটা কম। আবুল হাসান চৌধুরী স্যার একটা বই করেছেন, সেখানে কাঙাল হরিনাথের গান বেশ কিছু সংগৃহীত হয়েছে, মীর মোশাররফ হোসেনের কিছু গান সংগৃহীত হয়েছে। তো কাঙাল হরিনাথ ওই সময় তার তো ফিকির সাদ নামে একটা দল ছিল, এই দল হয়ে তিনিও গাতেন, তার শিষ্যরাও গেতেন আর কি, জলধর সেন যারা ছিলেন। সেই একই সময় পাগলা কানা এবং লালন ছিলেন সাধক মানুষ, আর পাগলা কানাই ছিলেন একেবারে গ্রাম বাংলার পল্লী গায়ক, সাধক লাইফের গায়ক। হ্যাঁ, যে কারণে ওই জনপ্রিয়তার কাছে পাগলা কানাই যে মানে সুরের ঢেউ জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে আসলে তারা ঠেই পাবেন না। তারাই দেখা যাচ্ছে যে গান গেতে গিয়ে তারাই দর্শক হয়ে যেত। এমন ইউ আছে যে ফরিদপুরের ইসে পাওয়া যায়, পাগলা কি বলে পাবনার বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে যে ইতিহাস আছে সেসব জায়গায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এইগুলো ছাড়া আমি তো তোমার কাছে আরো অনেক বাউল কিংবা যারা লোকগান যারা লিখেছেন, মানে যারা করেছেন আর কি, তাদের নামও তো শুনেছি, অনেকের নাম। হ্যাঁ, যারা একটু অপরিচিত, একটু অফ ট্র্যাকের, এরকম তো লোককবিও কিছু আছে। জি স্যার, আমি একটা গল্প করি স্যার। আমি 2011 সালে সেই গতকাল মনে হয় বলছিলাম যে আমার তখন চুল বড় হয়নি।
আচ্ছা তখন খোরশেদ বয়াতির পিছনে আমি লেগে পড়ি আর কি। খোরশেদ বয়াতির কোনো প্রকারে ধরতে পারি না, খোরশেদ বয়াতি মানে ধরা দেন না। তো আমি নানাভাবে তার পিছনে লেগেই থাকি, তার বিশ্বাস অর্জন করতে 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 আমার 19 সাল পর্যন্ত কেটে গেছে। আচ্ছা, তিনি যখন গান করতেন সেখানে যেতাম, সে যদি ঝিনাইদহে আসতো তার ওখানে যেতাম, তার গ্রামের বাড়ি যেতাম, ঝিনাইদহে গ্রামের বাড়ি বৈডাঙ্গাতে। তার এক সময়কার আবাস ছিল পুরাদহে, সেখানে যেতাম, আমি মোটরসাইকেল নিয়ে চলে যেতাম সেখানে। তো এই করতে করতে 18-19 সালে, করোনার আগে আর কি, 19 সালের দিকে হবে, তিনি আমার উপর আস্থা রাখলেন এবং তার পাণ্ডুলিপিগুলো আমাকে দিলেন। দেখেন, আমার কথা মনে হয় শেষ হয়নি ওখানে, যে মালিক সরকার কেঁদে ফেললেন কি কারণ? মালিক সরকার কেঁদে ফেলেছিলেন এই কারণেই যে তার বাবার সংগৃহীত গান তিনি লাল শালুতে বেঁধে শোকেসের উপরে রেখেছিলেন। সেই শোকেসের দীর্ঘদিনের পরে সেই শোকেসে সেই গানগুলো দেখতে গিয়ে তিনি হতাশ হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। সেটার ভেতরে উই পোকা ছাড়া আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই আর কি হয়। খোরশেদ বয়াতির গানে এরকম একটা ঘটনা আছে। খোরশেদ বয়াতি বলা হয় যে 14,000 গান লিখেছিলেন। এই 14,000 গানের সেই ব্রিফকেস নিয়ে তিনি ঘুরতেন, যেখানে গান করতে যেতেন সেখানে এই ব্রিফকেস নিয়ে ঘুরতে ঘুরতে একবার ব্রিফকেসই মারা গেল, তার পান। তার মনে যা ছিল সেই গানগুলো পরবর্তীতে লেখেন, এবং সেটাও আমি তো 2000 গান মতো ই করেছি, মানে সংকলন করেছি, মানে প্রকাশ হয়নি এখনো, দুটো খণ্ড রেডি করেছি, 2000 গান মতো। তো আমার কাছে 2500 গান মতো আছে। তাহলে কি পরিমাণে ক্ষতি হয়েছে সেটা দেখেন। তার উস্তাদ আজিজ শাহ প্রায় 600 গান আমি ই করেছি, নানাভাবে সংগ্রহ করেছি আর কি। এরকম আজিজ শাহর কথা কেউ জানেন না। আপনার আমাদের অনেকের নাম এখন ভুল হয়ে যায়। আমাদের এখানে অনিল হাজারিকার নাম শুনেছেন মনে হয়, পল্লী গানের খুবই পরিচিত একজন নাম। অনিল হাজারিকার গানগুলো আমি এক জায়গায় করেছি, সেটা 800 থেকে 900 ভিতরে হবে, সেটা নিয়ে হবে। অনিল বিশ্বাস নামে একজন ছিলেন, খুবই চমৎকার লিখতেন। বিশেষ তাকে আমরা চিনি হলো কৌতুক শিল্পী হিসেবে, কিন্তু তার গানগুলো আমি, তিনি এখন ইসে থাকেন, রাজবাড়িতে থাকেন, বালিয়াকান্দিতে। তো তার ওখানে গিয়ে আমি পেয়েছি হলো সিগারেটের খোলায় তার গান লেখা, যেখানে বসতে সেখানে গান। এরকম সিগারেটের খোলাও পাইছি নাই, এক বস্তা আর কি, শুধু গান। তো সেই গানগুলো আমি সংগ্রহ করেছি এবং সেটা কম্পোজ হয়েছে। এরকম স্যার বিভিন্ন, এই যে ভাবুক রফিক উদ্দিন নামে একজন ছিলেন এখানকার সাধক, আর সেই পাণ্ডুলিপিগুলো আমি সংগ্রহ করেছি, কম্পোজ করেছি। এরকম বহু করেছি স্যার, যেগুলো। হ্যাঁ, আমাদের এখানে যেটি বিষয়, যে আমরা যদি, আমি একটু দর্শকদের জন্য যেটা বলি, যে সুমন শিকদারের একটা বই এডিটিং হয়েছে, লোকগানের লোককবি, এটা বেগবতী থেকে হয়েছে বের এই বইটা। এবং এখানে প্রায় এটা অনেক ঢাউস একটা গ্রন্থ, প্রায় 650 পৃষ্ঠারও বেশি গ্রন্থ। এখানে আমরা প্রচুর লোককবির নাম দেখতে পাচ্ছি। আমি অনেকের নাম কখনো শুনিনি, যেমন বানু মোল্লা, কবির গোসাই, তারপরে হচ্ছে ইদু বিশ্বাস, তারপর আমরা দেখতে পাচ্ছি দুদ্দু শাহ, আলী পণ্ডিত, শেখ ভানু, পাঞ্জু শাহ, হাসন রাজা, তারপর হচ্ছে আলী সর্দার, এবাদুল্লাহ, রমেশ শীল, তারপর আমরা দেখতে পাচ্ছি উকিল মুন্সি, দিন শরৎ, একলিমুর রাজা, তারপর আমরা এখানে পাচ্ছি রশিদ উদ্দিন, বাউল জালাল খাঁ, ভবা পাগলা, শরাফত আলী শাহ, তারপর মরমী সাধক মহেন্দ্রনাথ গোস্বামী, তৈমুর রাজা, জারিয়াল দারোগালি,
তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শাহ আব্দুল করিম তো আছেনই, জিতেন্দ্রনাথ বাউল কবি জিতেন্দ্রনাথ, সাধক আয়নাল মিয়া বয়াতি, তারপরে হচ্ছে রাধাবল্লভ সরকার, অভয়চন্দ্র পণ্ডিত, সুরেন্দ্রনাথ সরকার। তারপর এখানে আমরা পাচ্ছি আরো গান, যে অজয়ের চরে আশ্রমের এখানে বলা যাচ্ছে রাধাময়, তারপর হচ্ছে অমূল্য সরকার, হাতেম আলী কাঙাল, তারপর হচ্ছে যে ভবতোষ শতপথী, তারপর আমরা দেখতে পাচ্ছি যে শাহাবুদ্দিন খান, ফকির আজমল শাহ, দেওয়ান আকবর মুন্সি, রতন কাহার, মতিয়ার শাহ, কাঙালিনী সুফিয়া, আমরা এদেরকে চিনি তো, মনোরঞ্জন সরকার, খোরশেদ আলম বয়াতি, তৌহিদ সরকার, আব্দুল খালেক ফারুক, গানরাজ বাউল হেলাল খান। এরকম প্রচুর আসলে লোককবি এবং এদের নানা, আমরা নাম দেখলেই বুঝতে পারছি যে এই সমস্ত দিয়ে সে একটা বই সংকলন করেছে, লোকগানের লোককবি সুমন শিকদার। এটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, 6.5 পৃষ্ঠার উপরে এখানে আছে, এবং বইটা বেগবতী প্রকাশন থেকে বের করেছে সুমন শিকদারের সম্পাদনায়। তো আমরা আসলে যেটি বিষয়, যে সুমনের যেটা বিষয়, যেটা আমরা একটু জানার আগ্রহ, আমরা আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি যেটাই করি বা করতে যাই, সেখানে লোকগান কিংবা লোকসাধক যারা আছে, এবং আমরা জানি যে বিখ্যাত আমাদের বাউল সম্রাট লালন ফকির, আর এছাড়া আমাদের একেবারে ভাটির দেশের শাহ আব্দুল করিম, এদের নাম তো আমরা জানি। বিজয় সরকার নিয়েও প্রচুর কাজ হয়েছে, লেখালেখি হয়েছে, আমরা জানি তাকে নিয়ে ডিগ্রি হয়েছে। তো এগুলোর বাইরেও, এই সমস্ত বিখ্যাত লোকদের বাইরেও ঝিনাইদহ অঞ্চল, কুষ্টিয়া অঞ্চল, এটা একটা নড়াইল, এই অঞ্চলটা আসলে মাগুরা, এই পুরো অঞ্চলটার মধ্যেই আমরা দেখি যে এক ধরনের সুফি সাধক বাউল ফকির, তাদের এক ধরনের আখড়া আর কি, এবং অনেকেই ছিলেন, মানে অবিভক্ত যে বাংলা, সেখানে তো আরো অনেক ব্যাপার ছিল। তো এই অঞ্চলের যে লোককবি লোকগান, সেগুলো নিয়ে সুমন শিকদার কাজ করছেন, তার কাজের ক্ষেত্র হচ্ছে এটা। এবং আমরা এতক্ষণ ধরে শুনলাম তিনি কিভাবে এই সংগ্রহের ব্যাপারে উদ্যোগী হয়েছেন, এবং সংগ্রহের ব্যাপারে উদ্যোগী হওয়াই শুধু নয়, তিনি একজন লোকগানের তার ছোট একটা সংগঠনও আছে, সেখানে রিসার্চ হয়, সেখানে অনেক রকমের লোকরা, শিক্ষিত মানুষরা আসছে, তারা রিসার্চ করছে, আর্টিকেল লিখছে, প্রবন্ধ লিখছে, এবং সেই সমস্ত গুলোতে সুমন পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সে করছে, একদম মানে শহরে মফস্বলে থেকে, এবং এগুলোকে সে সংগ্রহ করছে। যেটা একটু আগে সে বলল যে আসলে ওই বিভিন্ন অঞ্চলে গিয়ে সংগ্রহ করা, সেখানে হাজার হাজার গান হয়তো অবহেলিত অবস্থায় আছে, সেগুলো সে সংগ্রহ করছে, এবং সেগুলো সে সম্পাদনা করছে, এবং সেগুলো বই আকারে বের করারও চেষ্টা করছে। তো সেক্ষেত্রে যেটি বিষয় আমাদের একটু অবস্ট্রাক্টের যেটি ব্যাপার, সেটি হচ্ছে সুমন, যেটা তোমার এখন সামনের কি পরিকল্পনা? তুমি এই যে লোকগানের যে কবিরা আছে, তাদের নিয়ে বই করছো, ঠিক আছে, তাদের হয়তো কিছু বই টই কাজ, এটা তো অবশ্য জটিল কাজ অনেকটা, মানে এগুলো সব টাইপ করা, তারপরে সেটা এডিট করা, তারপর হচ্ছে সেটাকে আবার ঠিকঠাক মতো শুদ্ধ করে বের করা, এবং তারপরে এগুলো তো একটা খরচেরও ব্যাপার আছে। সবকিছু মিলে এই অঞ্চলে আসলে এককভাবে এই কাজগুলো করা একটু কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও যে কাজটা দীর্ঘদিন থেকে করছো তুমি, এবং সেটা করার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি এক ধরনের একটা ডেডিকেশন, একটা পৃষ্ঠপোষকতা নানা রকম করে লাগে, সেটা কি করছো আমি জানি না, কিন্তু যে তোমার যে সদিচ্ছার জায়গাটা, তাতে করে কি আসলে কি মনে হচ্ছে আসলে আমাদের যে লোকজ জায়গাটা নিয়ে তো অনেকেই কাজ করছে, যেমন অনেক ফোকলোর ডিপার্টমেন্ট গুলো আছে নানা বিশ্ববিদ্যালয়ে, তারপরে ধরো যে লোক সংগ্রহ, লোকজ নানা রকম অনুষ্ঠান কিংবা প্রতিষ্ঠানও আছে অনেক। আবার সেই সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত অনুষ্ঠানগুলো আবার ফাউন্ডেশনও হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান তারাও কাজ করছে নানাভাবে। তোমার আসলে কাজের যে ক্ষেত্রটা আমরা আরেকটু যদি শুনি, যে সেটা হচ্ছে যে যেমন অপরিচিত অনেক লোককবির আমরা এখানে নাম শুনলাম আর কি, অনেকের নাম আছে, সেগুলো কি সংগ্রহ করার ব্যাপারটা আছে, সংগ্রহ হচ্ছে সেগুলো, সেই সমস্ত লোককবিদের গানগুলো ওই এলাকায় যারা আছে আরো?
একটু পরিকল্পনার কথা বলি স্যার। একটা কাজ নিয়ে স্যার, কাজ একটাই শেষ করতে পারে না, তো পরিকল্পনা আসলে করাটা খুব টাফ। একটা বিষয় নিয়ে শেষ করতে গেলেই অনেক বিষয় থাকে, অনেক বিষয় চলেও আসে। আমি পরবর্তী কাজে লোকগানের লোককবি যেটা দেখলাম না, আমার বেগবতীর পরের সংখ্যাটাও কিন্তু লোকগানের লোককবি নিয়েই হচ্ছে। সেখানেও ইতিমধ্যে 38টা প্রবন্ধ এসেছে দুই বাংলা মিলে। সেটাতেও হয়তো সবই নতুন নতুন নাম দেখবেন। তাদের লেখাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যে সব তুলে নিয়ে আসতে পারছে তা না। আবার এই লোকগান এত সমৃদ্ধ গান এবং এত বিস্তৃত যে একার পক্ষে কাজ করা সম্ভব না। আমি যে কাজটা করছি সেটা হয়তো আপনার কাছে কিংবা সাধারণভাবে যা দেখছে অনেকেই মনে করছে যে অনেক বড় কাজ হয়ে যাচ্ছে, আসলে ওদের তুলনায় এটি একেবারেই ন্যূনতম কাজ, একেবারেই ন্যূনতম কাজ। সেই দেখা যাচ্ছে যে 100%-এর ভিতরে 1%ও আমরা এখানে দিতে পারছি না। ইতিমধ্যেই আমি, আপনি হয়তো জানেন কিংবা হয়তো জানেনও না, যে এই কাজগুলো আমরা যদি স্ব এলাকায় কিছু লোক মানে কমিটেড হই তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমরা লোক গবেষণা, বাংলাদেশ লোক গবেষণা পরিষদ নামে একটা সংগঠন করেছি এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে গবেষক গুলো এবং প্রান্তিক গবেষক। আপনি জানেন মনে হয় তারা একাডেমিক কাজগুলো করেন, তাদের একাডেমির চাহিদা মেটানোর পর্যন্ত কাজগুলো করেন। তারা নেশা থেকে কাজগুলো করবে না, তারা হলো পেশা থেকে কাজগুলো করবে, যে পেশায় যতটুকু প্রয়োজন আছে ততটুকু করবে। হয়তো তাদের চিন্তা ভাবনা এরকম থাকে, কিন্তু আমরা যারা স্থায়ী কাজগুলো করি সেরকম গবেষকদের একত্রিত করার চিন্তা করছি বাংলাদেশ লোক গবেষণা পরিষদের পক্ষ থেকে। আমরা যদি সেটা করতে পারি এবং এটা যদি সারা দেশে ছড়ানো সম্ভব হয় তাহলে আমরা স্থানীয় লোক সাহিত্যের যে মানুষগুলো আছেন তাদেরকে এবং তাদের চিন্তা চেতনা, তাদেরকে যে উৎকর্ষিত দর্শন, তাদের মানে সমৃদ্ধ যত কিছু আছে সবগুলো যদি আমরা নিয়ে আসতে পারি সেখানে কিন্তু দারুণ রকমের কাজ। এই একটা কাজ করতে দেখা যাচ্ছে জীবন এরকম জীবন স্যার 2-3 লাগে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। না সেটাই আসলে আমরা তো ওই সেই জন্যই কিন্তু আমি যেটা বলছি আর কি, যেটা তো অনেক বড় একটা কাজ এবং এটার যে ব্যাপ্তি, এটা তো একটা কাজ করলেই ধরো যে এক জীবনে শেষ করা মুশকিল হবে আর কি। এটা সেটাই ঠিকই বলছো। তো যাই হোক আর কি, তো আমরা আশা করব যে সুমন শিকদার, নিশ্চয়ই সুমনের বয়স তো আসলে এখনো আশা করছি অনেকদিন সে কাজ করতে পারবে এবং কাজের স্ট্যামিনা আছে, কাজ করার দক্ষতা থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেটা হলো কি যে আমাদের এই যে এটা তো আসলে ছড়িয়ে দিতে হবে। যে একটা ভালো খবর যে এই যে লোকগানের লোককবিদের একটা সংগঠন হয়েছে, সংগঠনের মধ্যে অনেকেই যুক্ত থাকলে তাহলে তারা হয়তো কাজ কিছু ভাগ করে নিল, কিংবা আসলে এটা তো এক ধরনের মেধার ব্যাপার তো যেটা আছে সেটা তো আছে, কিন্তু তারপরে কিন্তু একটা কিন্তু কায়িক শ্রমের ব্যাপারও কিন্তু আছে। একটা জিনিস সংগ্রহ করা, সেই জিনিসটা কে এডিট করা, সেই জিনিসটা প্রুফ দেখা, সেই জিনিসটাকে ধরো যে কম্পোজ করা, এতে নানা রকম ব্যাপার কিন্তু আছে। এবং সেটা আমার যে এক জীবনে একজন যে লোককবি তার জিনিসটা উদ্ধার করাটাই তো একটা মানুষের পক্ষে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, কিন্তু সেটা করতে পারলে সেটা ভালো নানা রকম নানা কাজের সাথে। আচ্ছা ঠিক আছে, তো আসলে সুমন যেটা ব্যাপার এখানে কিছু প্রশ্ন আছে। জালালউদ্দিন খাঁর গান নিয়ে তোমার কিছু কথা আছে? সাধক জালাল খাঁ, এই যে এই মানে আমাদের এখানে যে গানের তুমি আমাদের যে তালিকা দেখলাম সেখানে জালালউদ্দিন খান নামও কিন্তু আছে। আর হচ্ছে যে তোমার ওই এলাকায় আর আর যারা আছে, যেমন ধরো যে মানে আমার তো মনে হয় যে লালন ফকিরের গানগুলো নিয়েও কিন্তু এখন মানে এখনো কিন্তু তার গানও তো কিছু পাওয়া যাচ্ছে এবং তার গান নিয়েও যে অনেক কাজ হয়েছে তাও কিন্তু নয়, এবং সিরিয়াস কাজ যেটা সেটাও কিন্তু সেভাবে এখনো কিন্তু হয়নি লালনের গান নিয়ে। আপনি জালাল খাঁর কথা বলছেন, তিনি কিন্তু
বৃহত্তর ময়মনসিংহ এলাকার নেত্রকোনার বাড়ি। আমাদের দুলাল ভাই, ফরিদ আহমেদ দুলাল ভাই গত ওই সংখ্যাটি লিখেছিলেন, এবং জালাল খানের উপরে যতীন সরকারের দারুণ রকমের কাজ। আচ্ছা, লালনের গান যেটা বলছেন, মূলত ফকিরদের যে খাতা আছে, সাধকদের যে খাতা আছে, যারা গান করে বেড়ান, তাদের খাতাগুলো মানে সার্বিকভাবে সার্চ করাটা সম্ভব নয়, কারণ সবার খাতা পাওয়া যায় না। সেখানে কিন্তু অনেক গান লুকিয়ে আছে, লালনের গান কিন্তু একটু পাওয়া যাচ্ছে না। লালনের গান ওই খাতাগুলো যদি সার্চ করা সম্ভব হয়, তাহলে লালনের অনেক বেশি সংখ্যক গান চলে আসবে। আবার অনেক সাধক আছেন যিনি নিজের প্রসিদ্ধি চান, তিনি তার গানকে বাঁচিয়ে রাখার জন্য দেখা যাচ্ছে যে কোন সাধকের নামে তিনি জানেন। সেক্ষেত্রেও লালনের গানের ভেতরে অন্য গান ঢুকেছে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে। তবে সাধকদের আশ্রয় নিলে সেই গানের কিন্তু আসল গান পাওয়া যাবে, সেটা লালনের কিনা সেটাও মানে পরিষ্কার হয়। লালন পরবর্তী লালনের এত সংখ্যক শিষ্য ভক্ত ছিল, 10 সহস্রাধিক, সমকালীন 10 সহস্রাধিক লালন সরাসরি ভক্ত শিষ্য ছিল। এটা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, বিভিন্ন গবেষণা দেখতে পারি। লালনকে গুরু মান্য করে ভনিতা দিয়ে মাত্র একজন গান লিখেছেন, তিনি হচ্ছেন দুর্দশা, লালনের সবচেয়ে প্রিয়। আর একজন লিখেছেন, তিনি হচ্ছেন লালনের 3য় নম্বর সিরিজ সম্ভবত, তার নাম বলাই শাহ। মানে তার গুরুর গুরুর গুরু, মানে 3য় ধাপ। এই বলাই শাহ, আপনি একটা গান শুনবেন, 1 খুঁটির পর পাড়িয়াম সারা নিচে নাই ভূমি, একটা গান আছে না, আপনি কিন্তু লাস্ট গানই মনে করে, ঘর বেঁধেছে ভালো ঘর আমি। এই গানের জিনিসটা তিনি হচ্ছেন বলাই শাহ। তার অধিকাংশ গানেই ভূমিকা দিয়ে আসবে লালনের ভূমিকা। সুতরাং লালনের শিষ্য গণ্য করাটা স্বাভাবিক, কিন্তু যারা ভিতরের বিষয়গুলো না জানে, তার বলাই শাহ সম্পর্কে কিন্তু কোনো কাজ হয়নি। বলাই শাহর বাড়ি ঝিনাইদহ শহরের একেবারে পাশে, এটা 2-3 কিলো দূর। এটা আমারও জানা ছিল না স্যার। আমি সম্ভবত 2 মাস কি 3 মাস আগে এই বলাই শাহ সন্ধানে গেলাম। বলাই শাহ সন্ধানে গিয়ে তার কবর পেলাম, বলাই শাহ ছেলে মেয়েদের পেলাম, এবং তাদের কাছে শুনে গেছে, হ্যাঁ এটা তো আমার দাদার গান। মানে বলাই শাহর পত্নী, উনি গান করেন, গানের সাথে আছেন, তো সেইটা আমার দাদার গান। মানে আমি আশ্চর্য হয়েছি। এটা আমি শফি মন্ডলের গান শুনেছি, 1 কোটির ব্যাপারে ছাড়া, তিনি কিন্তু বলায় ভনিতা দিয়ে গিয়েছেন। আপনি ইন্টারনেটে সার্চ করবেন, বলার ভূমিকা দিয়ে গিয়েছে। এবং বলাই শাহর অনেক গান ছিল, সেখানে 4-5টা গান মনে হয় আমি পেয়েছি, এখনো সংগ্রহ চলছে, এবং ছোট একটা লেখাও তৈরি করেছে বলাই শাহর। লালনের ভূমিকাতে কিন্তু 2জন মাত্র গান লিখেছেন, একজন শিষ্য লিখেছেন আর একজন প্রশিষ্যের শিষ্য লালনের ভূমিকা দিয়ে গানটা লিখেছেন। তো সেই কাজগুলো চলছে। তবে লালনের গানই শুধু না, অনেক গানই হারিয়ে যাওয়ার উপক্রম, এটা যদি সংগ্রহ না হয়, এবং বর্তমান যে সংস্কৃতি চলছে সেই সংস্কৃতিতে হারিয়ে যাওয়ার আরো সম্ভাবনা। হ্যাঁ, আসলে এই যে ভার্চুয়াল জগতে এখন তো এগুলো তো হবে, এটা হতেই পারে। তো যাই হোক আর কি, এগুলো তো আসলে ম্যানুয়ালি কাজ করা, ম্যানুয়ালি কাজ না করলে আসলে এগুলো তো উদ্ধার করা কিংবা এগুলো আসলে সংরক্ষণ করার ব্যাপার থাকে, সেগুলোকে নিয়ে সেগুলোর উপরে কাজ করার ব্যাপার থাকে, এগুলো তো আছেই। আরেকটা যেটা বিষয় যে আসলে গান সংরক্ষণ করতে, গানের তো সুর এবং বাণী এটা একটা ব্যাপার। সেখানে ধরো যে গানের যে চল, গানের যে ছন্দ, গানের মধ্যে যে সমস্ত এই যে আসলে একটা বাউল কিংবা আমরা যে গানই বলি, যারা লোককবিতা গান তাদের তো একটা মত বা দর্শন থাকে, সেটাই তারা মূলত প্রচার করেন আর কি তাদের ভেতর দিয়ে। তো এই যে মত আর দর্শনের যে ব্যাপারগুলো, জায়গাগুলো আছে, সেগুলোকে আবার ধরো যে এগুলো কিন্তু আমাদের আসলে
সংরক্ষণটাই শুধু নয়, এটার কিন্তু আসলে শিল্প গুণ, শিল্প মূল্য, সেটাকে নিয়ে লেখালেখি করা, রিসার্চ করা, সেগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা পর্যায়ে একটু যদি মানে একাডেমি থাকে, তাহলে সেখানে কিন্তু কাজ করলে পরে তাহলে আরো সেই জিনিসগুলা মানে উন্মুক্ত হতো। তখন আসলে ফিল্ড ওয়ার্কটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফিল্ড ওয়ার্ক ছাড়া তো আসলে এই জিনিসগুলো, স্যাম্পল গুলো না পাওয়া গেলে তো কাজই। কারণ সেটা তুমি নিজের উদ্যোগে করছো, আমি সেটাই বেশি প্রশংসা করছি আর কি এটার জন্য। আচ্ছা সুমন, যেটা বিশেষ সেটা হলো যে তোমার আসলে বেগবতী এখন তোমার তো এডিটিং, সম্পাদনা এবং এই পত্রিকা অনেকদিন থেকে চালাচ্ছে। আগে তো একটা ক্রিয়েটিভ লিটল ম্যাক ছিল, এখন তো এটা সিরিয়াস কাগজ হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? এখন তো আমার কাজ ওই সিরিয়াস মূল্যায়ন করা তো আপনাদের ব্যাপার, ওটা মূল্যায়ন দ্বারা আমি করতে পারি না। এখন হচ্ছে যে এই ধরো যে লিটল ম্যাক থেকে এখন তোমার ধরো যে এই যে রিসার্চের দিকে চলে গেছো, এবং সেখানে ধরো যে আগে যেভাবে আমরা দেখেছি যে সেটার একটা রকম ছিল, এখন আর একটা রকম আমরা দেখতে পাচ্ছি। আর সেই সাথে সাথে যে বই পুস্তক করছো, বই পুস্তক কি কি বই হলো বের? এর মধ্যে নতুন কিছু বই কি হয়েছে বের এটার? এই বর্তমানে যে লোককবি যেগুলো সংগ্রহ হয়েছে তাদের লেখালেখি এসব নিয়ে কি কোনো নতুন কিছু সংগ্রহ বেরিয়েছে? সংগ্রহ বলতে বলতে আমি খন্দকার বজলুল সাহেবের গানগুলো বের করেছি। আমাদের ওই যে অর্জুন বিশ্বাসের গানগুলো বের করেছি। দুর্দুষার একটা গানগুলো নিয়ে, দুর্দুষার তো আমার ফকিরের খাতা প্লাস বোরহানুদ্দিন জাহাঙ্গীরের 60-এর দশকে যে প্রকাশনাটা, ওটা শক্তিনাথ ঝা যেটা লিখেছেন পশ্চিমবঙ্গের, তার বই সব মিলিয়ে তার সর্বাধিক গান নিয়ে আমি একটা প্রকাশনা করেছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজগুলো চলছে, এবং আপনার যে পাঞ্জুসার সব গানগুলো নিয়ে, পাঞ্জুসার পাগলা কানা অনেক গান পাওয়া গেছে, যেগুলো এক জায়গায় করে এই কাজগুলো চলছে। প্রকাশনা আসলে প্রকাশনা স্যার অনেক সময় ডেলিভারি দিতে পারে না, সংকট তো আসলে সব সময় থাকে। আমাদের সেই সংকট গুলো উত্তরণ অনেক সময় যখনই হয় তখনই দেখা যাচ্ছে যে সেই প্রকাশনা হয়ে যায়। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। তোমার নিজের কাজ সম্পর্কে একটু শুনি, কি কাজ করছো এখন নিজের? তোমার তো বই প্রায় 50টার মতো হয়ে গেছে বোধহয়, বই পুস্তক আর কাজ, এডিটিং সবকিছু মিলে তো অনেক কাজ করেছো এর মধ্যে। সেই কাজগুলো সম্পর্কে একটু আমাদের দর্শকদের একটু যদি শোনাতে পারতে, যে আসলে আমার কাজের ভেতরে স্যার স্থানীয় সাংবাদিকতা নিয়ে একেবারেই সম্প্রতি ডেলিভারি হবে, আর কাঁচা সোনা নামে একটা বেরোয় আমার ধারাবাহিক প্রকাশনা, এই লোকগানের লোককবিদের নিয়ে, লোককবিদের গান নিয়ে। সেটা যে একাধিক খণ্ড হবে, সেই খণ্ডগুলোর মূলত যে এগুলো বললাম না যে সাধকদের গান নিয়ে কাজ করছে, এই খণ্ডগুলো বেরোবে মূলত কাঁচা সোনা পর্যায়ক্রম। কাঁচা সোনা একটা সিরিজ গ্রন্থের একটা সিরিজ হবে, ওই কাজগুলো। আচ্ছা আচ্ছা, তো কাঁচা সোনা খুব সুন্দর একটা নাম, ভালো ভালো, খুব সুন্দর নাম। এবং আমার বিবর্তন হয়, আর বিবর্তনের মানুষ তাছাড়া আমার পাশে চলে এসেছে, আপনার কাছের মানুষ রেজাউল স্যার আমার সামনে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তাহলে আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের আসলে একটা সময়েরও ব্যাপার আছে, আমরা অনেক দূর এগিয়েছি, বেশি সময় নেই আর। এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে সুমন শিকদারের আমাদের এই লোকগানের যে লোককবি সেটি সংগ্রহ এবং নানা রকম লোককবিদের সঙ্গে আমাদের যোগাযোগ, সম্পর্ক, সম্পৃক্ততা সেটি হচ্ছে। এখন এক্ষেত্রে যেটি বিষয় যে তোমার এই যে লোক সংগ্রহ, লোকজ যে সমস্ত গান আছে, গানগুলোর ক্ষেত্রে তোমার কি আসলে শৈল্পিক মূল্যায়নের জায়গাটা কেমন, সেটা কি একটু বলবে? যে আসলে এই যে আমরা সাধারণত দেখি যে অনেকেই গান লিখছেন, সেই গানগুলোর মধ্যে আসলে এক ধরনের এই একটু কিছু ব্যাপার থাকে। তো এই যে লোককবিদের গানের মূল্যায়নের ক্ষেত্রে সেটা কি কিছু একটু আমাদের জানাবে? একটু একটু আগে বলছিলেন, সেই কথা সূত্র ধরে কথাটা বলতে হবে যে আমরা সংগ্রহ করছি তো তাদের বাণীগুলো, তাদের কথাগুলো, কিন্তু তার সুরগুলো তো সংরক্ষণ করতে পারছি না।
তার গায়কিটা সংগ্রহণ করতে পারছি না। ঠিক। এটা আপনি সে সংকট মনে করছেন, আমি কিন্তু সে সংকট মনে করছি না। একজন বাউল কিংবা একজন গায়ক, একজন পালাকার, একজন লোকগানের শিল্পী, তারা কোনো সময় এই কি বলে ওদের যে গানের যে ঢং, এটা ওই গানটা পড়লেই বুঝতে পারে। আচ্ছা, ওর জন্য তার ওই যে আমাদের স্বরলিপির কোনো প্রয়োজন, ওর জন্য গানের ঢঙের জন্য ওর কোনো পূর্ব কোনো প্রস্তুতির দরকার নেই। ও গান আছে ওর মন দিয়ে। আমরা হয়তো মিল করছি 4 শব্দের ক্ষেত্রে, কিন্তু আছে 6 শব্দ। ও কিন্তু 4 শব্দের ভিতরে ওই 6 শব্দ নিয়ে আসছে। ও ওর মতো করে ও গানটা তৈরি করে ফেলছে। আপনি খেয়াল করে দেখবেন যে একই গান হয়তো সুরের ভিন্নতা চলে যাচ্ছে, কিন্তু ও সুর ওর মধ্যে সাজিয়ে নিচ্ছে, যেটা আমরা মনে করছি যে হ্যাঁ ফোক ওরিয়েন্টেড সুর। ও ওর মতো করে সাজিয়ে নিচ্ছে, তার মতো করে সাজিয়ে নিচ্ছে। এখানে স্যার কোন স্বরলিপির দরকার নেই। ওরা এই ধরনটাই যেন ওদের মতো করে আসছে। গান পড়লেই ওরা বুঝতে পারে যে এই গানটাই এইভাবে সুরটা দিলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা। না এখন হচ্ছে যে এই যে মানে তাহলে তোমার যে এই যে সংগ্রহের মধ্যে তাহলে বাণী মানে সুর তাহলে যে গাইবে সে তার মতো করে ওটা ঠিক করে নেবে, তাই তো নাকি গানের? যাক, এটা একটা ইয়ে আর কি। কিন্তু এখন তো গায়কিও তো একটা ব্যাপার, তার কারণ আসলে এই গানের ক্ষেত্রে যেটা বিষয়, যেমন রবীন্দ্রনাথের গান তো নানাজন নানাভাবে গাইছে আর কি, তাই না? কিন্তু গায়কির একটা ঢং, সেখানে গায়কি দিয়েও তো গান জনপ্রিয় হয় আর কি, সেগুলোর বিষয়ও আছে। এখন ধরো যে লালনের গান তো নানাজন নানাভাবে গাইছে, কিন্তু ওই গায়কির ভেতর দিয়ে হয়তো গানগুলা ধরো যে জনপ্রিয় হয়, মানুষের কাছে যায়, এবং সেটা নানাজন নানাভাবে সেটা করছে আর কি। এটা একটা ভালো কথা বলেছো যে লোককবিদের কিন্তু আসলে ওইভাবে মানে হিসাব করে ব্যাকরণ বুঝে তো তারা চলে না, তাদের তো ব্যাকরণ নাই, তারা আসলে নিজেরাই আসলে সমস্ত জিনিস নিজের মতো করে সেটা তৈরি করে নেয়। আপনার ঠিক আছে, কথা বলি স্যার, আমরা হারমোনিয়াম যখন স্কেলিং করি তখন হয়তো সি স্যার, ওই বি স্যার, এরকম করে নানা ভাগ করি, তাই না? কিন্তু একজন লোককবির কাছে ওই সি স্যার বলবেন, ও বোঝে না। সারি ধর, পাশে ধর, আটে ধর, এরকম করে ওরা দিয়ে দেয়। আমরা কি বলি আর ওরা কি বলে, এটা একটা বোঝার বিষয়। আর ওরা আট বলতে যেটা বলছে, দেখা যাচ্ছে আমরা সি সাত সেটা মনে করছি। এরকম একটা বিষয়। ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো আসলে। আমরা একটা নতুন বিষয় সম্পর্কে সুমনের সাথে আমাদের আলোচনা আড্ডা হলো। আমরা আসলে যেটি বিষয় যে এটা একটু অনালোকিত এবং অন্ধকার একটা অধ্যায় আর কি। এই অন্ধকার অধ্যায় হলেও সুমন যে আসলে তার যে নেতৃত্বে আমরা যে কাজকর্মগুলো পাচ্ছি, এবং তার যে গ্রুপ, তার যে সংগঠন, এবং যাদের নিয়ে সে কাজগুলো করছে, অনেকেই অনেক শিক্ষক, অধ্যাপক এবং অনেক সিনিয়র মানুষও আছে, তারা তাদের সাথে নিয়ে এসে কাজ করছে। এই কাজের ক্ষেত্রে আমাদের আসলে যেটা বিষয় যে আমাদের ওই অঞ্চলের যে সমস্ত গান আছে, সেই গানগুলো নিশ্চয়ই আমরা বই আকারে পেলে, পুস্তক আকারে পেলে, সেগুলো নিয়ে রিসার্চ হবে, গবেষণা হবে, এবং বাংলা সাহিত্যের, বাংলা গানের একটা নতুন দিক, নানা রকম দিক উন্মোচন হবে, এবং সেই সাথে সাথে বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন মাত্রায় সেগুলো নিয়ে আলাপ আলোচনা, পর্যালোচনা হলে আমাদের সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধির জায়গাটাতে আমরা চাই যে সুমন নিরন্তর কাজ করে যাক, এবং তার কাজের ক্ষেত্র গতি আরো বাড়ুক, এবং আরো সমৃদ্ধি হোক তার, এই কামনা আমরা করব। তো আমাদের আসলে অনেক শ্রোতারা এখানে যুক্ত হয়েছেন, তারা আসলে তোমাকে অভিনন্দন জানাচ্ছে এরকম একটি কাজ করার জন্য, এবং এক ধরনের প্রান্তিক পর্যায়ে থেকে তুমি যেভাবে কাজ করছো, এটার জন্য সকলেই অভিনন্দন, এবং তোমাকে নানাভাবে বলছে যে তার কাজের সমৃদ্ধি আসুক, এটা তারা বলছে। অনেক দর্শক যুক্ত হয়েছে এখানে, দুই বাংলা থেকে অনেকেই যুক্ত হয়েছেন। তখন যেটি বিষয় সেটি হচ্ছে সুমন, তাহলে তোমার এই ক্রিয়েটিভ কাজ তাহলে একটু কম হচ্ছে এখন আর কি, তো নাকি কবিতা লেখা? সব এর ভিতরে এখন চিন্তা ভাবনা সবকিছু ঢুকে যাচ্ছে।
না আসলে যেটা একটা মানুষের তো সামগ্রিক একটা ব্যাপার থাকে, মানে এক ধরনের আসলে এগুলো সার্চ করা, এগুলোকে এই মানুষের সামনে নিয়ে আসা, এটাও তো একটা আনন্দের ব্যাপার আর কি, এটাও তো একটা সৃষ্টিশীল ব্যাপারই বলতে হবে। সুতরাং এই সৃষ্টিশীলতা তো আসলে এক একটা পরত হয়তো থাকে, কিন্তু আসলে ওই একজন মানুষই দেখা যাচ্ছে তার সৃষ্টির কাজকর্ম নানাভাবে নানা দিক দিয়ে ওই একটার মধ্যেই সমগ্রতা এক ধরনের তৈরি হচ্ছে আর কি। যাক ভালো। তো আমাদের যেটি বিষয় যে আমাদের সুমন শিকদার ঝিনাইদহ থেকে যে কাজগুলো করছেন, আমাদের আশা করি যে আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারা তার কাছ থেকে নানাভাবে অনুপ্রেরণা তারা পাবে নিশ্চয়ই, এবং তাদের আগ্রহ তৈরি হবে। এই আগ্রহ এবং অনুপ্রেরণা আসলে এই যুগে একটা বিরল ব্যাপার। আসলে সুমন শিকদারকে আমাদের দর্শকদের সামনে নিয়ে আসাটার মূল কারণটা হচ্ছে এইটা, যে বয়স থেকে সে কাজটা করছে, এই বয়সে অনেক ছেলে মেয়ে আসলে আমরা দেখতে পাই তারা আসলে ধরো যে মানে অনেকেই আজকাল আমাদের স্বাভাবিক একটা প্রবণতা হচ্ছে যে লোভ লালসা কিংবা একটু ভোগ, একটু চিন্তা, একটু নানা দিকে নিজের যে চিন্তা ভাবনা গুলো করে সেগুলো, কিন্তু সুমন আসলে তার থেকে একটু আলাদা। সে সমষ্টিক কাজই করছে এবং এক ধরনের জাতীয় কাজই সে করছে। এটাতে তার কি প্রাপ্তি আছে সেটা সে জানছে না, বা এটা তার কোনো ভাবনার বিষয়ও নয়। সে আসলে একদমই তার যে সৃষ্টিশীল জগৎ, সেই সৃষ্টিশীল জগতের অংশ হিসেবেই এই কাজগুলো করছে। আমরা আশা করছি যে সুমনের সাথে আবার আমাদের দেখা হবে এবং ভবিষ্যতে আমরা তার কাজের অগ্রগতি এবং তিনি আর কি কি সংগ্রহ করলেন, কি কি কাজ করলেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা খোঁজ খবর জানতে চাইবো, এবং সেগুলো নিয়ে আমাদের সামনে আরো কাজ করার একটু নিশ্চয়ই অবকাশ আছে। তাকে আমরা শুভেচ্ছা জানাই এবং তিনি কাজ করবেন আশা করছি। তো আমাদের দর্শকদের সম্পর্কে তোমার যদি কোনো বক্তব্য থাকে, তুমি কি আসলে এই যে লোকগানের সংগ্রহ এবং এই সেক্টরে তোমার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, সেটার যদি তুমি একটু সারাংশটা বলো, আর সেই সাথে সাথে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে আর কি। আমাদের সময় শেষের দিকে, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ বলো। যা বলার তো বলে দিয়েছি। আমি যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি সেই কার্যক্রমে যারা অভিনন্দন জানাচ্ছেন, যারা সবসময় সাথে থাকবেন বলে মনে করছেন, তাদের সহযোগিতা পেলেই আমার মনে হয় যে আমার কার্যক্রমগুলো আরো বেশি অগ্রসর হবে। আপনাদের সাথে চাই, আপনাদের পাশে চাই, আপনাদের পরামর্শ। সবাইকে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সুমন, ভালো থাকো। নিশ্চয়ই আবার দেখা হবে। তোমার কাজের অগ্রগতি সমৃদ্ধি প্রত্যাশা করছি। নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে এবং আমরা খোঁজ খবর রাখবো। আর সেই সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আমরা এটা এক ধরনের একটা কোয়ারি আর কি, যে সুমন শিকদারের লোকগানের সংগ্রহ, লোককবিদের উদ্ধার, এই বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাতে কাজকর্ম হয় এবং সেক্ষেত্রে ছাত্রদের উৎসাহিত করা, নতুন প্রজন্মদের উৎসাহিত করা। সেক্ষেত্রে তোমার যে সেন্টার আছে, রিসার্চ সেন্টার, সেখানে আমরা হয়তো ছাত্রদের যোগাযোগের ব্যাপার থাকবে, সেগুলোর বিষয়ে আমরা আলাপ আলোচনা করব এবং নিশ্চয়ই আরো কাজ করার সুযোগ হবে, সেই বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের পক্ষ থেকে সুমন শিকদারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং ভালো কাজ, ভালো চিন্তা, ভালো স্বপ্ন, সেটাই আসলে আমাদের এগিয়ে নিতে পারে। আমরা সেভাবেই এগিয়ে যাব এবং আমরা সুখী সুন্দর সমৃদ্ধি নিজেদের, সেই সাথে সাথে সবার সমৃদ্ধি চাই এবং একটি সুন্দর দেশ যাতে হয়, সেই দেশ গড়ানোর জন্য নিজের ক্ষেত্র থেকে যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই আমরা নিজেদের মতো করে কাজ করে যাব, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি। সুমন ভালো থাকো, দেখা হবে নিশ্চয়ই।